নমস্কার, আমি সুরজিৎ ঝা। আমি আগের ভিডিওগুলোতে করেছিলাম, লাস্ট যেটা বুঝিয়েছিলাম অশোক, অর্থাৎ আমি মৌর্য সাম্রাজ্য বুঝাচ্ছিলাম, এবং মৌর্য সাম্রাজ্যের যে সর্বশেষ টপিক যেটা আমি আলোচনা করেছিলাম সেটা ছিল অশোক। আজকে মৌর্য সাম্রাজ্যের অন্তিম ক্লাস, এবং এই অন্তিম ক্লাসে আমি মৌর্য সাম্রাজ্যের শেষ রাজা, মৌর্য সাম্রাজ্যের শেষ রাজা যিনি শেষ রাজা কে বৃহদ্রথ। আজকে বৃহদ্রথকে নিয়ে আমি আলোচনা করব। আজকে আমি মৌর্য সাম্রাজ্যের শেষ রাজা বৃহদ্রথকে নিয়ে আলোচনা করব। এবার আমরা জানি যে যখনই সম্রাট অশোক মারা যান তারপরেই কিন্তু মৌর্য সাম্রাজ্যের পতন শুরু হয়ে যায়। কিন্তু কোনো সাম্রাজ্যের পতনই তো এমনি এমনি হয় না। প্রত্যেকটি সাম্রাজ্যের পতনের পেছনেই একটি কোনো নির্দিষ্ট রিজন থাকে। কারণ আমি যখন মৌর্য সাম্রাজ্য পড়ানো স্টার্ট করেছিলাম তখন আমি বলেছিলাম যে মৌর্য সাম্রাজ্য কাকে হত্যা করে, না ধননন্দকে হত্যা করে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা যিনি হলেন কি চন্দ্রগুপ্ত মৌর্য, তিনি কি করেন মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। এবং ধননন্দেরও যে পতন হয়েছিল তারও পিছনে কিন্তু নির্দিষ্ট কিছু ভ্যালিড রিজন ছিল, নির্দিষ্ট কিছু কারণ ছিল, তার উপরে বেস করেই কিন্তু তোমার ধননন্দের পতন হয়। তার মধ্যে অন্যতম ছিল প্রজার অনাস্থা। মৌর্য সাম্রাজ্যের শেষ রাজা এই বৃহদ্রথের ক্ষেত্রেও কিন্তু ঠিক সেই একই ঘটনা ঘটেছিল। এই মৌর্য সাম্রাজ্যের যিনি শেষ রাজা বৃহদ্রথ ছিলেন, তিনি কি ছিলেন আমরা জানি যে সম্রাট অশোক কি করেছিলেন, না সম্রাট অশোক যেনাকে মৌর্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা বলা হয়, মৌর্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা, তিনি এক ধর্মমতের প্রচার করেছিলেন যার নাম হচ্ছে না বৌদ্ধ ধর্ম। সেই সময়ের ফেমাস ধর্ম ছিল বৌদ্ধ ধর্ম। তাই তিনি বৌদ্ধ ধর্মের কি করেছিলেন, মানে প্রচার এবং প্রসারে বিশেষ ভূমিকা পালন করেছিলেন। এবং তার ছেলে এবং মেয়েকেও কি করেছিলেন, তিনি বৌদ্ধ ছেলে মহেন্দ্রকে কি করেছিলেন, সিংহল মানে বর্তমানে শ্রীলঙ্কা, সেখানে তিনি তার ছেলে এবং মেয়েকে কি করেছিলেন, প্রেরণ করেছিলেন বা পাঠিয়েছিলেন। কেন না বৌদ্ধ ধর্মের প্রচার এবং প্রসারের জন্য কিন্তু তিনি সেখানে সিংহল বা শ্রীলঙ্কা বর্তমানে তিনি কি করেছিলেন, তার ছেলে বা মেয়েকে পাঠিয়েছিলেন। ঠিক আছে, এবার এই বৃহদ্রথ যিনি ছিলেন, এবার অশোকেরই বংশধর হচ্ছে কে, বৃহদ্রথ, চন্দ্রগুপ্ত মৌর্য এবং অশোকের বংশধর। তো চন্দ্রগুপ্ত মৌর্যর বংশধর অশোক যে বৌদ্ধ ধর্মের প্রচারটা শুরু করেন কলিঙ্গ যুদ্ধের পর, এই বৌদ্ধ ধর্ম কিন্তু আস্তে 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 তার যে পরবর্তী রাজা বা সম্রাট তাদের মধ্যেও কিন্তু প্রভাব বিস্তার করেছিল। অর্থাৎ তারা অহিংসার পথ অবলম্বন করেছিল। অর্থাৎ কোনো বৌদ্ধ ধর্মের যে বিশেষ দিক, যে এনারা ভুলবশত কোনো প্রাণীকে হত্যা করে না, এমনকি পিঁপড়ে পর্যন্ত মারে না, সেই দিকটা কিন্তু এরা ফলো করেছিল এই রাজারা। এবং এর ফলে কি হয়েছিল, রাজারা এর পরবর্তী অর্থাৎ সম্রাট অশোকের পরবর্তী রাজারা কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়েছিল। এর ফলে কি হচ্ছিল, তাদের দেশে বিভিন্ন রকম বিদ্রোহ এবং আদার্স যে ডিস্টারবেন্স সেগুলো দেখা যাচ্ছিল। আর এবার কি হলো, এবার আমি আসি, তার মাঝে আরও কিছুজন রাজা রাজত্ব করেছিলেন, মানে সম্রাট অশোকের পরে এবং বৃহদ্রথের আগে আরও 3-4 রাজা রাজত্ব করেছিলেন, তাদের বিশেষ কিছু জানা যায় না। তো বৃহদ্রথ সম্বন্ধেও বিশেষ কিছু জানা নেই, শুধুমাত্র এই মৌর্য সাম্রাজ্য পতন হলো কেন এবং এতে এই যে বৃহদ্রথের যে ভূমিকাটা তার সম্বন্ধে সামান্য কিছু ব্যাখ্যা ইতিহাসে করা আছে। কি ব্যাখ্যা, যে এই বৃহদ্রথ ছিলেন শেষ রাজা। এবার এই বৃহদ্রথ কি ছিলেন, ইনি ছিলেন প্রত্যন্ত ধর্ম মানে ঘেঁষা একজন মানুষ।
এবার রাজার কাজ হচ্ছে কি, বিদ্রোহ বিগ্রহ দমন করা, বৈহিক শত্রুর আক্রমণ থেকে দেশকে বা প্রজাদের সুরক্ষা প্রদান করা, এটাই হচ্ছে রাজার কাজ। কিন্তু বৃহদ্রথ এগুলো মানতেন না। বৃহদ্রথের সেনাপতি সেই সময়, বৃহদ্রথের যিনি ব্রাহ্মণ সেনাপতি ছিলেন, সেই ব্রাহ্মণ সেনাপতির নাম ছিলেন যিনি, তার নাম ছিল পুষ্যমিত্র শুঙ্গ। পুষ্যমিত্র শুঙ্গ তিনি সেই সময় ছিলেন কি না, এই যে শেষ রাজা বৃহদ্রথ তার প্রধান সেনাপতি ছিলেন কে, পুষ্যমিত্র শুঙ্গ। এই পুষ্যমিত্র শুঙ্গ একবার একটা সভা আয়োজিত হয়েছে, সেখানে কি হচ্ছিল যে সেই সভায় এই পুষ্যমিত্র শুঙ্গ, এই সেনাপতি, কার সেনাপতি না, বৃহদ্রথের সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ, প্রধান সেনাপতি বা সেনাপ্রধান যাকে বলা হয়, এই পুষ্যমিত্র শুঙ্গ বৃহদ্রথকে বলছেন যে মহারাজ, চারদিকে আক্রমণ শুরু হয়েছে, মগধের এত বিশাল সাম্রাজ্য, তো আপনি যদি এইভাবে যুদ্ধ বিমুখ হয়ে থাকেন, আপনার পূর্বপুরুষকে দেখুন, চন্দ্রগুপ্ত মৌর্যকে দেখুন, তার আগে যে তার পরবর্তী পূর্বপুরুষ অশোককে দেখুন, সম্রাট অশোক ধর্মমত প্রচার করেছিলেন, কিন্তু তার যে প্রতিপত্তি, তার যে ক্ষমতা, তার বিস্তার কতটা ছিল যে তিনি প্রথমে কলিঙ্গের মতো একটা যুদ্ধ লড়েছিলেন। মহারাজ, আপনি প্রজা আপনাকে রাজা মানেন, আপনি যদি প্রজাকে প্রোটেকশন না দেন, প্রজাকে যদি তার প্রবলেমের সঙ্গে কথাবার্তা না বলেন, তার প্রবলেমের যদি, তার অসুবিধার যদি সুরাহা বের না করেন, তাহলে প্রজা আপনাকে মানবে কি করে? প্রজার মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে মহারাজ, যে কোনো সময় বিদ্রোহ দেখা দিবে। কিন্তু এই বৃহদ্রথ কিন্তু কোনো কথা মিত্রের কান দিতেন না। তিনি বলতেন, না, কি দরকার যুদ্ধের, সাধনা যাপনা করো, যুদ্ধ করে কি হবে, তুমি এক কাজ করো, প্রজাদের বোঝাও হাতে ভিক্ষের ঝুড়ি নিয়ে বেরিয়ে পড়তে। আমাদেরকে তো বৌদ্ধ ধর্ম শিখিয়েছেন সম্রাট অশোকই তো পরে ভুল রিয়েলাইজ করে তিনি প্রচার করেছিলেন সেই ধর্ম তো আমাদেরকে যুদ্ধের কথা বলে না, সেই ধর্ম তো আমাদের শান্তির কথা বলে। তোমরা কেন যুদ্ধ বিগ্রহ করছো? তাদেরকে বোঝাও, তাদেরকে অস্ত্র ফেলে হাতে ভিক্ষার ঝুলি নিয়ে বেরিয়ে যেতে বলো। একবার ভাবো যে রাজা বলছে যে অস্ত্র ফেলে ভিক্ষার ঝুড়ি নিয়ে বেরিয়ে যেতে পারো, এটা একটা রাজার কি শোভা পায়? এখন যদি আমাদের যিনি প্রধান আছেন, সেনা প্রধান আছেন, বা যিনি আমাদের রাজার জায়গায় বসেন, সে প্রধানমন্ত্রী হন কি চিফ মিনিস্টার হন, যেই হোক না কেন, তিনি যদি বলেন, না এরকম মিলিটারি রেখে কি হবে, পুলিশ রেখে কি হবে, সব কিছু ভেঙে দাও, চলো আমরা বাটি হাতে ভিক্ষার ঝুড়ি হাতে বেরিয়ে পড়ি, দেশের যে সাম্রাজ্য, আমাদের যে সাম্রাজ্য, সেটা কি টিকবে? দেশ টিকবে? তুমি শান্তিপরায়ণ হলে পরের জন যে শান্তিপরায়ণ হবে তা তো কোনো কথা নেই, সে তো যুদ্ধ করবে, সে তো জমি দখল করবে। তো একজন রাজার এই কথা শোভা পায় যে আমি ভিক্ষার ঝুলি নিয়ে বেরিয়ে পড়ি, বা আমি ভিক্ষা করতে বেরিয়ে পড়ি, চলো যা হবে দেখা যাবে, অস্ত্র ফেলে দাও, মিলিটারি ভেঙে দাও, মিলিটারি দরকার নেই, শান্তি ছড়িয়ে বেড়াই, একটা রাজার কখনোই এই কথাটা শোভা পায় না। এটা হয়তো বৃহদ্রথ বুঝতে পারতেন না, কিন্তু তার সেনাপতি পুষ্যমিত্র ভালোই এটা রিয়েলাইজ করতেন। পুষ্যমিত্র শুঙ্গ এটা ভালোই রিয়েলাইজ করতেন যে এইভাবে যদি চলতে থাকে তাহলে মগধের খারাপ সময় আসতে আর বেশি দিন নেই, মগধের শেষ ঘন্টা বাজলো বলে তিনি বহুবার বৃহদ্রথকে বোঝাবার চেষ্টা করেছেন যে মহারাজ, আপনি যেটা করছেন সেটা ঠিক না, আপনি রাজা, আপনি আপনার পূর্বপুরুষদের গরিমাকে কলঙ্কিত করছেন, আপনি ধর্মমত পালন করছেন ভালো কথা, কিন্তু প্রজাদের প্রোটেকশন দিবে কে, প্রজাদের নিরাপত্তা দিবে কে, প্রজারা আপনাকে রাজা মানবে কেন? আপনি যদি প্রজাদের প্রোটেকশন না দিতে, এটা এখনো সর্বক্ষেত্রে প্রযোজ্য, এখনো শুধুমাত্র এটা ইতিহাসে রাজাদের ক্ষেত্রে না, যিনি গ্রামের প্রধান, তিনি যদি গ্রামকে প্রোটেকশন না দিতে পারেন, যিনি বিদ্যালয়ের প্রধান, তিনি যদি বিদ্যালয়কে প্রোটেকশন না দিতে পারেন, প্রধানদের অনেক দায়িত্ব থাকে, ইনস্টিটিউটের যিনি প্রধান, তিনি যদি ইনস্টিটিউটকে ঠিক জায়গায় না নিয়ে যেতে পারেন, তাহলে বাকি টিচাররা, বাকি মানুষরা মানবে কেন? ঠিক কি না? যেরকম আমি কথার মানে ধরছি যে আমি ইনস্টিটিউটের প্রধান, আমি নিজে কিছু করি না, কিছু বলি না, কিন্তু আমি ইনস্টিটিউটের বাকিদেরকে বলছি, এই তুমি এইভাবে করো, এই তুমি ওইভাবে করো, তুমি ওইভাবে করো, কেউ মানবে আমাকে? আমার এবার স্যার অশোককে মানলো কেন? অশোকের তার আগে প্রতিপত্তি হয়ে গেছিল,
অশোক পুরো বিশ্বকে বিজয় করেছিলেন, সবার নামে কাঁপতো। আমরা এখনো জানি যে কি নামে মানুষের অনেক কাজ হয়ে যায়। তো অশোক প্রথম জীবনে তার কৃতিত্বকে এমনভাবে বিস্তার করেছিল, অশোকের কৃতিত্ব প্রথম জীবনে এমনভাবে বিস্তার লাভ করেছিল যে অশোকের নামে পুরো দুনিয়া কাঁপতো। আমি যখন অশোক পড়িয়েছিলাম বলেছিলাম যে যখন সেনাপতি শর্ট হয়ে বলছেন যে সৈন্য তো শর্ট হয়ে গেছে, সৈন্য তো পাঠায়নি, আহ, রাজপুত্র কি করা যায়, কি করব বুঝতে পারছি না। তো বলছে সেনা কম দিয়েছে, সেনা তো কম দিয়েছে, সেনা অর্ধেক, তার উপরে অস্ত্রশস্ত্র আরও অর্ধেক, কি করে লড়বো? তো বলছে আমি জানি সেনা অর্ধেক, তুমি জানো সেনা অর্ধেক, অস্ত্রশস্ত্র অর্ধেক, শত্রুপক্ষ কি জানে যে সেনা অর্ধেক? শত্রুপক্ষ জানে অশোক আসছে। অশোকের প্রতিপত্তির কথাটা একবার ভাবো, যে অশোকের নাম শুনেই বিদ্রোহের 90% লোক পালিয়ে গেছিল। তারপরে অশোক যদিও সেখানে একটা বিষ-মাখা ছুরি এসে অশোকের মুখে লাগে এবং অশোক ঘোড়া থেকে পড়ে যায়, তারপরে তাকে বুদ্ধিস্ট নার্সিংহোমে ভর্তি করা হয়। সুশীল তাকে বারবার হত্যা করার চেষ্টা করে, দেবী তার যে ওয়াইফ হবে সে তাকে রক্ষা করে বারে বারে, ঠিক আছে। তারপরে তার মা ধম্মার মৃত্যু, এগুলো আমি আগে বলেছি, এগুলো আমি অশোক পড়াবার সময় বলেছি, তাই আমি এখন আর এই ডিটেলসে যাচ্ছি না। আমি শুধুমাত্র অশোকের ক্ষমতা বোঝানোর জন্য আমি এইটুকু জাস্ট এই বৃহদ্রথ যে মৌর্য সাম্রাজ্যের শেষ রাজা বা সম্রাট তার কথাই আমি বললাম, ঠিক আছে। তো সেখানে অশোকের দেখো যে অশোকের কত প্রতিপত্তি, যে অশোকের নাম শুনে বিদ্রোহ দমন হয়ে যাচ্ছে, অশোকের নাম শুনে সবাই চলে যাচ্ছে, সেই জায়গায় বৃহদ্রথের কি সেটা আছে? বৃহদ্রথের তো সেটা নেই। তাই সবসময় নীতি পরায়ণ হলেই হয় না, নীতিকে ঠিক জায়গায় পুট করতে হয়। শ্রীকৃষ্ণও তো মহাভারত লড়েছিলেন কিনা, সেটাই ব্যাপার, যে শ্রীকৃষ্ণও মহাভারত লড়েছিলেন। তো পুষ্যমিত্র শুঙ্গ যখন বারে বারে বুঝাচ্ছেন বৃহদ্রথকে, বৃহদ্রথ মানছেন না। বৃহদ্রথ বেশিরভাগ সময় মদিরা, তারপরে নারী নৃত্য, নারীদের যে নৃত্য সেই সময় সেই নিয়ে মত্ত থাকতেন সব সময়, সেই সব নিয়েই তিনি বেশি ইন্টারেস্টেড। তার যুদ্ধে কোনো মন নেই, শাসনভারে কোনো মন নেই। তিনি সিংহাসনে বসে সুরাপান করতেন, নারীদের নৃত্য দর্শন করতেন, এবং পুষ্যমিত্র তার যে প্রধান সেনাপতি, তিনি তাকে যতবার বলতেন যুদ্ধের কথা, তিনি তার কথাকে ইগনোর করে দিতেন, তিনি তার কথা পাত্তাই দিতেন না, এবং জনতাদের মধ্যেও ক্ষোভ বাড়তো। এবং প্রধান সেনাপতি, নর্মাল কেউ তো না, প্রধান সেনাপতি রাজাকে বলছেন, সম্রাটকে বলছেন, সম্রাট প্রধান সেনাপতিকে পাত্তা দিচ্ছেন না, তিনি নৃত্যে ব্যস্ত, তিনি মদিরা পানে ব্যস্ত। তো রাগ তো হবেই না প্রধান সেনাপতির, যে আমি বলছি, আমি আপনাকে না জেনে বলছি, আমার বংশ, তখন আগে বংশ পরম্পরায় চলতো, রাজার ছেলে রাজা, প্রধান সেনাপতির ছেলে প্রধান সেনাপতি। তো আমার বংশ পরম্পরায় আমি শাসন করে গেছি, আমার বাবা দাদা শাসন করে গেছি বলছি, আপনাদের সুরক্ষা প্রদান করে এসেছি, আমার বাবা দাদা আপনাকে সুরক্ষা প্রদান করে এসছে, আর আপনি শুনছেন মশাই, আপনি নিজের পূর্বপুরুষের ইতিহাস শুনছেন না, আপনি আমার কথা শুনছেন না, আপনি কি মানে কি চাইছেন? আমি বারে বারে বলছি যে ক্ষোভ দেখা দিচ্ছে প্রজাদের মনে, আপনি কোনো পাত্তাই দিচ্ছেন না, আপনি কি চাইছেন, এই টাইপের একটা কিন্তু ব্যাপার চলছিল। এর কার মধ্যে না, বৃহদ্রথের মধ্যে। এই সময় পুষ্যভূতি মিত্রকে একজন আমাত্য বলে একজন পুষ্যভূতি মিত্রকে উপদেশ দেয়, কি না আমাত্য, আমাত্য বলে, কোথাও আমাস্য বলেন, কোথাও আমাত্য বলে, ঠিক আছে। আমাত্য বলে একজন পুষ্যভূতি মিত্রকে কি বলেন, যে যে রাজা, তিনি মহাভারতের একটা শ্লোক টেনে বলেন যে যে রাজা প্রজাদের প্রোটেকশন দিতে ব্যর্থ, যে রাজা প্রজাদের প্রোটেকশন দিতে ব্যর্থ, অর্থাৎ প্রজাদের প্রোটেক্ট করতে পারে না, প্রজাদের রক্ষা করতে পারে না, আর রাজকার্যে যার মতি নেই, সেই রাজা থাকার চেয়ে শূন্য সিংহাসন অনেক ভালো।
কে বললো? আমাত্য বলে একজন কাকে বললেন না? পুষ্যভূতি মিত্র, তার যে প্রধান সেনাপতি। দেখো প্রত্যেক জায়গাতেই তো কূট থাকে না, রাজার সবাই হিত, রাজার তো সবাই হিত না, রাজার তো শত্রুও থাকে। এই কাজটা করে দিলেন কি আমাত্য। দেখো সবাই মনে মনে ফুঁসছিল, পুষ্যভূতি মিত্র পুষ্যমিত্র শুঙ্গ ফুঁসছিল মনে মনে, প্রজারা ফুঁসছিলেন, সবাই ফুঁসছিল। কিন্তু এই আগুনে ঘিটাকে ঢাললো আমাত্য বলে একজন, তারই তারই একজন মন্ত্রী পরিষদের সদস্য, তিনি এই বিষটা ঢেলে দিলেন কার কানে না? পুষ্যভূতি শুঙ্গর কানে। যে তুমি কোথায় ভাই প্রধান সেনাপতি, পুরো সৈন্যদল তোমার কাছে, আর একটা রাজা যে নাকি অযোগ্য রাজা, যার কোনো যোগ্যতা নাই, যে শাসন করতে পারে না, সে তোমাকে দুর্ছাই করছে, তুমি একটা কথা বলছো সে শুনছে না। তোমার বংশ পরম্পরায় তুমি প্রধান সেনাপতি, তোমার কথাকে ও ইগনোর করে সে নিত্য পরিদর্শন করছে, সে যুদ্ধ করার পরিবর্তে সে আমোদ প্রমোদে মত্ত, সে ধর্মের বাণী বলছে কিন্তু সে নিজেই ধর্ম পালন করে না। ব্যাস, এই হয়ে গেল বৃহদ্রথের জীবনে কাল। এবার বৃহদ্রথ কি করবে? বৃহদ্রথ কি করবে? একবার কি হলো, যেরকম এখন দেখো না যে 26শে জানুয়ারি, 15ই আগস্ট কি হয়, একদিন কি হয়, সৈন্যদের সামনে সব সৈন্যরা কি হয়, হাঁটে। সেখানে কে থাকে? দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, সবাই কি থাকে? প্রেজেন্ট থাকে। বিভিন্ন দেশের সবাই যেদিন দেশ যেদিন স্বাধীন হয় কি হয়, একদিন সবাই নিজেদের কি মিলিটারি পাওয়ার দেখায়। মিলিটারি পাওয়ার কিভাবে দেখায়? যে নিজের নিজের সব নিজের নিজের সৈন্য সামন্ত, বড় বড় মিসাইল সব দেশকে কেন দেখায়? এর পিছনে কারণ আছে, যে আমাদের কাছেও আছে। আমরাও যদি, তোমরা যদি আমাদের উপর আক্রমণ করো, আমাদেরকে দুর্বল ভাবো, আমরা দুর্বল না, আমরাও শক্তিশালী সবল, আমাদের কাছেও আছে। ঠিক তেমন সেদিনকার রাজারাও করতেন, যে বহু রাজাদেরকে ডাকতেন, বহু রাজাদেরকে ডেকে মিছিল টিছিল বার করতেন সেনাদের, অশ্বারোহী বাহিনী, হস্তি বাহিনী, বিভিন্ন রকম বাহিনী যার রাজার কাছে যেরকম ছিল দেখাতেন পার্শ্ববর্তী রাজাদের। কেন দেখাতেন? যে তোমরা যদি অ্যাটাক করো ভাই, আমরাও থেমে থাকবো না, আমরা পরবর্তী অ্যাটাক করব। সবের পিছনে কারণ আছে, এমনি এমনি হয় না। হচ্ছে যে কি হচ্ছে, রোড শো কেন হচ্ছে? রোড শো দেখাচ্ছে এই যে স্কুলে যে 26শে জানুয়ারি বের করে স্টুডেন্টদেরকে, কি দেখানোর জন্য? বেশিরভাগ স্কুলই বের করেন, দেখো ভাই আমার কাছে 300 ছাত্র, তোমার কাছে 200, বলিও না আমরা বেশি ভালো পড়াই, ঠিক আছে, গার্জেনদের আইওয়াস, আমরা বেশি ভালো পড়াই, আমাদের 300, দেখুন আমাদের টিচারদেরকে দেখুন, আমাদের টিচাররা কত গাড়ির সামনে যাচ্ছে, বাচ্চা তো টেনে সরাচ্ছে, এই সরো সরো সরো, আবার ক্লাসে গিয়ে দাম দমাদাম, ঠিক আছে। অবশ্য না মারলে ছাত্রছাত্রী অনেক টাইমে আউট অফ কন্ট্রোল হয়ে যায়, ঠিক আছে, কিন্তু গার্জেনকে দেখাবার জন্য তাই গার্জেনকে দেখাতে হবে, ওদের 200 স্টুডেন্ট, গার্জেনও দেখে বা ওটা স্কুলে ওইটুকু স্টুডেন্ট, এই স্কুলে এত স্টুডেন্ট, কত ভালো পড়াশুনো হয়, আরে হোক কি না হোক ছাত্র তো আছে না, ঠিক আছে। ওই ব্যাপার, যে সেই সময় সৈন্য দেখানো হতো। এবার এই পুষ্যমিত্র শুঙ্গ কি করছে, বারে বারে খবর পাঠাচ্ছেন কাকে? বৃহদ্রথকে। বৃহদ্রথকে কি খবর পাঠাচ্ছেন? যে মহারাজ সম্রাট আপনি আসুন, এখানে সেনারা আপনার অপেক্ষারত, আপনি পরিদর্শন করবেন, সৈন্য পরিদর্শন করবেন, আপনি আসুন। কিন্তু বৃহদ্রথ তো না, বৃহদ্রথ ওখানে নৃত্য পরিবেশনা দেখতে মত্ত, নারীদের নৃত্য পরিবেশন দেখতে মত্ত বৃহদ্রথ। বৃহদ্রথকে বারে বারে খবর পাঠাচ্ছেন, রোদে দাঁড়িয়ে আছে সেনা, মহারাজ সম্রাট আপনি আসুন, আসুন তাড়াতাড়ি, এখানে সেনারা দাঁড়িয়ে আছেন, আপনি আসুন, এসে পরিচালনা করুন, সেনাদের দেখুন। বারে বারে পুষ্যমিত্র শুঙ্গ খবর পাঠাচ্ছেন, বলছেন না আসবো না, কেন আসবো, ঠিক আছে, হ্যাঁ আমি সম্রাট, ওরা সেনা, সেনার কি দরকার, সেনা ভেঙে দেন, আমি যাব না, কি দরকার, ঠিক আছে, এই ধরনের একটা মনোভাব চলছে। পুষ্যমিত্র শুঙ্গের রাগ হচ্ছে, কারণ অত অত সেনা রোদে দাঁড়িয়ে আছে অতক্ষণ ধরে, মহারাজ ওখানে আমোদ প্রমোদ করছে, ওখানে মদিরা পান করছে আর নারী নৃত্য পরিবেশন করছে, আর এখানে সৈন্যরা দাঁড়িয়ে আছে। তো খুব রাগ হচ্ছে পুষ্যমিত্র শুঙ্গের, যে খুবই রাগ হচ্ছে যে আপনাকে কাছে পেলে, ঠিক আছে, যাই হোক। তো তারপরে যাই হোক অনেকবার রিকোয়েস্ট করার পর সম্রাট আসেন, বৃহদ্রথ আসেন, এসে বলেন "হাহ, এই তো সৈন্য, মানে কীরকম থাকতো আগের দিনে, এটা একটা সৈন্য লাইন, এটা একটা সৈন্য লাইন, এটা দিয়ে কে আসতেন? রাজা আসতেন। এখানে সৈন্যরা কী করতেন? এখনও যেরকম স্যালিউট দেয়, এই দুই পারে দাঁড়িয়ে সৈন্যরা স্যালিউট করতেন, এটা দিয়ে রাজা হেঁটে যেতেন, হেঁটে যেতেন। আর এখানে সৈন্যরা কী করতেন? স্যালিউট করতেন, দুই ধারে সৈন্য দাঁড়িয়ে স্যালিউট করতেন। প্রথমে রাজা, প্রথম সারিতে রাজা, তারপরে সারিতে সেনাপতি, প্রধান সেনাপতিরা, তারপরে সেনাপতি,
এইভাবে কিছু টুকরো সৈন্য নিয়ে তারা মাঝখান দিয়ে হেঁটে যেতেন রাজা, এইভাবে পরিক্রমা করতেন এবং দুই পাশে সৈন্যদল কী করতেন, তাদেরকে করতেন মানে রেসপেক্ট দিতেন। ওই এইভাবে ঠুকে ঠুকে দেয় না, বাহুবলী সিনেমায় দেখবা এইভাবে ঠুকে 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 বলছে বাহুবলী বাহুবলী, ঠিক আছে, এই টাইপের একটা ব্যাপার এখানে ঘটতো পরিদর্শনের সময়। তো তিনি যখন এটা দিয়ে ঢুকছেন, তিনি যখন তাকে রেসপেক্ট দিচ্ছে, একে তো সূর্যের দাঁড় করিয়ে রেখেছে সৈন্যদলকে, তারপরে উনি লেট করে আসছেন আমোদ প্রমোদ করে, তারপরে ঢুকে কি বলছেন না, ঢুকে বলছেন হ্যাঁ, মানে ঢুকে ঢুকে এই ধরনের একটা সুর, মানে তুচ্ছ তাচ্ছিল্য করছেন কাকে, সেনাদেরকে, ঠিক আছে, যে ঢুকেই তুচ্ছ তাচ্ছিল্য শুরু করেছেন। তো পুষ্যমিত্র শুঙ্গ ভাবছেন একে তো লেটে এলেন, একে তো ওখানে আপনি নিত্য আমোদ প্রমোদ করছেন, এদিকে শত্রু আক্রমণ করছে, সেনারা দাঁড়িয়ে আছে, সেনাদের বেতন বাড়ান না, বলছেন মিলিটারি ভেঙে দাও, লাগবে না, কত কি বুঝেন জানি না, আর আপনি ঢুকে ঢুকে তুচ্ছ তাচ্ছিল্য করতে শুরু করে দিলেন সেনাদেরকে। তো কি বলে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল, বলছেন হ্যাঁ এই তো সেনা, এই কটা, আর এই সব সেনার জন্য, এই অস্ত্রধারী এই সেনাগুলোর জন্য, জোখারগুলোর জন্য আমি টাকা বাড়াবো, এদেরকে বরঞ্চ এক কাজ করো, এদের তো এর থেকে এইসব টেনে তো এদের হাতে ভিক্ষার ঝুলি দিয়ে নামিয়ে দিতে পারো, এই ধরনের একটা কমেন্ট করেছিলেন। এই কমেন্টটা শুনে পুষ্যভীতি সিংহ প্রচণ্ড রেগে যান প্রধান সেনাপতি, এবং তার যে তরোয়ালটা ছিল হাতের সামনে, সেই তরোয়ালটা বের করে একদম রাজার গলায় চালিয়ে দেন, সম্রাটের গলায়, একদম এই মিডিল পয়েন্টে, দুই ধারে দুই সৈন্য দাঁড়িয়ে আছেন, পিছনে সেনাপতি, সামনে প্রধান সেনাপতির একটা টুকরো এবং সামনে সম্রাট, একদম গলার উপর দিয়ে চালিয়ে দেন। ব্যাস, সেখানে কি হয়, মহারাজা মারা যান। পুষ্যভূতি শুঙ্গ, সামনে আরেকজন প্রধান সেনাপতি আসেন, তিনি বুঝে পারছিলেন না যে কী হবেন, হয়তো পুষ্যভূতি শুঙ্গর সঙ্গে তার লড়াই হতে পারত, কিন্তু দুই পাশে দাঁড়িয়ে থাকা সৈন্যরা জয়ধ্বনি করে ওঠে পুষ্যভূতি শুঙ্গর নামে, আমাদের সেনানি জিন্দাবাদ। যেই দুই পাশে দাঁড়িয়ে থাকা পুষ্যভূতি শুঙ্গ নামে যখন জয়ধ্বনি করে উঠল সেনারা, তখন কিন্তু এই প্রধান সেনাপতি আরেকজন যিনি ছিলেন তিনি থেমে গেলেন। পুষ্যভূতি শুঙ্গ ব্যাক করে যান, কোথায় ব্যাক করে যান না, ব্যাক করে যান কোথায় না, মগধের রাজধানী সেই সময় পাটলিপুত্রে, এবং পাটলিপুত্রে ব্যাক করে গিয়ে যাওয়ার পর তিনি বলেন, মন্ত্রী পরিষদ ডাকেন, একটি মন্ত্রীদের মিটিং ডাকেন, সেই মিটিংয়ে তিনি বলেন যে রাজা বৃহদ্রথ, সম্রাট বৃহদ্রথকে আমি হত্যা করেছি, তিনি সেনাদের বিরুদ্ধে এই ধরনের কটূক্তি করেছিলেন, এই ধরনের কটু মন্তব্য করেছিলেন, আমি রাজহত্যা করেছি, সম্রাট হত্যা করেছি, আমি মনে হয়েছে আমি কোনো ভুল করিনি, কারণ আমি একটা রাজার সিংহাসনে বসে থাকা দেশদ্রোহী, যে দেশের কথা ভাবে না, যে শুধু নিজের কথা ভাবে, ধর্মের বলি বলে কিন্তু ধর্মের বাণী বলে তো কোনো কাজ হয় না, ধর্ম পালন করে না, যে সব সময় মোদিরা আর নিত্যে ব্যস্ত থাকে, তাকে আমি হত্যা করে এসেছি, আপনারা যদি কোনো আমাকে শাস্তি দেন আমি তা মাথা নত করে মেনে নিব। এই কথা শুনে মন্ত্রী পরিষদ প্রথমে অবাক হন এবং বিল্লহল দৃষ্টিতে একে অপরের দিকে চেয়ে থাকেন, এবং তারপরে তিনি ঘোষণা করেন যে না, তিনি বলেছিলেন যদিও পুষ্যভীত ভিত্ত, যে আপনারা যদি কাউকে যোগ্য মনে করেন তো সিংহাসনে বসাতে পারেন, বলছেন না কাউকে যোগ্য মনে করার কিছু নেই। মন্ত্রীরা বললেন যেহেতু উনি তো অকাজের রাজা ছিলেন না, যে অকাজের রাজা ছিলেন, কাজের রাজা ছিলেন না, ওনার প্রতি সবাই অসন্তুষ্ট, ওনার প্রতি প্রজারা অসন্তুষ্ট, ওনার প্রতি সেনাদল অসন্তুষ্ট, ওনার প্রতি এমনকি আমরা মন্ত্রীরাও অসন্তুষ্ট ছিলাম, আপনি হত্যা করেছেন, ভালো করেছেন, আপনি হত্যা না করলে আমরাই করে দিতাম কোনো দিন, আপনি হত্যা করেছেন, ভালো করেছেন, আপনি সম্রাট হন, কারণ যে এখন প্রজা দরদি, যুদ্ধ কৌশলে পারদর্শী, যুদ্ধমুখী সম্রাটের খুব প্রয়োজন এই মগধকে বাঁচাতে। তাই সেখানে তিনি রাজার সিংহাসনে বসেন সর্বমত নিয়ে, এবং মৌর্য সাম্রাজ্যের ধ্বংস হয়ে শেষ হয়ে শুঙ্গ সাম্রাজ্যের সূচনা হয়।